সবটাতেই বাড়াবাড়ি, সবসময় কানের কাছে ঘ্যান ঘ্যান করে একই রকমের কথা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, তুমি আমার চাকরিটা করো। এইটা জানে না যে সে হচ্ছে সিরিয়ালের নায়ক। সে যদি না বাঁচে তাহলে সিরিয়ালটা চলে কী করে? যত অন্যায় যত অত্যাচারই করুক, নায়ক নায়িকারা কখনো মরে না বা তাদের কিছু হয় না, তাহলে সিরিয়ালটা একটা অন্যরকম হয়ে যায় না? এই যে দেখুন, সবসময় ফিমুলকে পড়ে যেয়েও তার মধ্যে চিৎকার করতে থাকে, ফিমুল তুমি চাকরিটা করো, তুমি যদি চাকরিটা করো তাহলে আমার নিজের ভিতর থেকে গিল্টি ফিলটা একটু কমবে, আমি ভাববো তোমার জন্য কিছু করতে পেরেছি, আমি মরেও শান্তি পাবো। ফিমুল তো এইসব কথা তখন তার মাথায় থাকে, তখন বলে না না আমি ডাক্তার ডাকতে যাচ্ছি, তুমি এখন এসব কথা বলো না। বলে না না তুমি আগে আমার কথাটা শোনো, তুমি আমার চাকরিটা করে আমাকে উদ্ধার করো। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তুমি এসব কিছু ভাবছো না, কিন্তু তুমি কি জানো আমি কত কিছু বসে বসে ভাবি? এই যে আমি যদি মরে যাই চোখ বুঝি, তাহলে আমার ভাই সে তো মাকে দেখবেই না। তবু যদি তুমি 2 মাসের জন্য সই করে যদি আমার বউ হয়ে চাকরিটা করতে পারো, তাহলে এই ঘরটার প্রতিও একটা তোমার দখলদারি থাকবে। নইলে ফলাস যা ছেলে সে কবে মাকে না বলেই বাড়িটাকে হয়তো বিক্রি করে দিল, তখন কি আমার বয়স্ক মাটা পথে বসবে? আবার ফিপাশা পাশে থাকলে ফিপাশাকে বলে তুমি একটু বোঝাও না গো ফিপাশা বৌদি, ও তো তোমার বোনের মতো, তোমরা তো সেভাবেই থাকো, দরকার হলে আমি যদি বলো ফিমুলের পায়ে ধরবো, পায়ে ধরে যেয়ে ক্ষমা চাইবো। এইদিকে তার শাশুড়িও বলে যে দেখো বৌমা আমার ভাল লাগছে না, তুমি আমার ছেলেটার একটা এরকম অবস্থা, আমি তোমাকে হাতে পায়ে ধরে দরকার হলে ক্ষমা চাইছি, আর তোমার একটা হিল্লে করতে পারলে আমার ছেলেটাও শান্তি পাবে, আমিও শান্তি পাবো। আমি আর কদিন বাঁচি বলো, তবু তো জানতে পারবো যে মরার আগে তোমার যতই কষ্ট হোক না কেন তোমার একটা গতি করে যেতে পেরেছি, শুধু এইটুকুই সান্ত্বনা। পাশে বসে থাকা কাকিমা এবং তার মেয়ে ফিতুল দুজনে মিলেই বলে তোমরা দেখো, তোমরা এত চিন্তা করো না, দাদা ভাইয়ের এত শরীর খারাপ, তো বৌদি ভাই আমাদের অত অবুঝ নয়, সে ঠিকই বুঝবে। ফিপাশা ওই একই কথাই বলে, ও তো আর ছোটো মেয়ে নয়, নিজের ডিসিশন নিজে নিতে জানে, তাছাড়া ওকে একটু সময় দাও, ও ঠিক তোমাদেরকে নিরাশ করবে না। এদিকে কাকিমা বলে আমার একটাই সান্ত্বনা, শুধু এই বউটা আমাদের বাড়ির বউ হচ্ছে, ওদের দুজনের আবার একটা ডিভোর্সের জায়গায় ভালো বিয়ে হবে, আর ওই বউ তো আমাদের ঘরের লক্ষ্মী, আমরা তো সবাই জানি ওই বউ থাকলেই আমাদের ঘরে শ্রী ফিরে আসবে। ফিমুল আর এক মুহূর্ত দেরি করে না, সবার বাধা সত্ত্বেও সে নিচে চায় ডাক্তার ডাকতে। এইদিকে ফিপাশা বলে যে তোমার কি অবস্থা ছিল আর কি অবস্থা করেছো নিজের একবার দেখো। তখন বলে যে এগুলো আমার সবই কর্মফল, তোমরা তখন অনেক আমাকে বুঝিয়েছিলে, আমি তোমাদের কথা গুরুত্ব দিইনি, তাই তার ফল ভোগ করছি। এইদিকে এইসব কথা বলার পরেই পরের পর্বটি শুরু হয়ে যায়। তখন সেদিকে নিচ থেকে ডাকতে আসে ফুতুল, মা মা করে ডাকতে আছে। এইদিকে ফুতুলের গলা পেয়ে সবাই একদম আনন্দে টগবগ হয়ে যায়, মেয়ে এসেছে বলে কথা। এইবার বাড়ির সবাই যখন ছুটে ছুটে ফুতুলের কাছে যায়, তখন সবাইকে আটকায় ফিমুল, বলে এ কী করছো তোমরা সবাই মিলে, ওর কাছকে যাচ্ছ, ও তোমাদের কাছকে যাচ্ছে, ওরা কিসের জন্য এসেছে? ওরা তো আজকে এসেছে অষ্টমঙ্গলা করতে, জোর খুলতে, তাহলে সেই নিয়মগুলো আগে পালন করা হোক, ওদেরকে একটু বসানো হোক, চাল জল দেওয়া হোক, তারপরে জোর খোলা হোক, তারপরে ও সবার কাছে আসবে। এইদিকে এইসব কথা বলতে বলতে বউয়ের মুখ পড়ে ফুতুলের মুখের দিকে, বলে দি তোমার মাথাটা কি করে কাটলো? এইবারে যখন ফুতুল মুখটি খুলতে যায় তখনই তার বর বারণ করে, চোখ দেখায় যে না বলতে, সেটা নিষেধ করে। তারপরেই বলে যে পড়ে গিয়ে আলমারিতে যখন জামা কাপড় গোছাচ্ছিল তখনই মাথাটা একটু কেটে গেছে। এবার সবাই মিলে বকাবকি করতে থাকে ফুতুলকে, বলে শরীর খারাপ মেয়ে, তারপরে তুমি নতুন বিয়ে হয়েছে, তোমার তো এরকম করা উচিত হয়নি যে কতটা মাথাটা কেটে গেছে বলো তো। কথাটিকে পুরো এড়িয়ে চলে যায়। তারপরেই যখন বলে যে ফিপাশা তুইও এখানে আছিস, ফিপাশা বলে হ্যাঁ আমিও এখানে এখন পার্মানেন্টলি থাকবো। এইবার তখন সে তার বরকে বলে আমি তাহলে তোমাদের বাড়ি যাবো না, বুঝলে, তোমার ওই বৌদি কটকটিটাতে এমনি সবসময় আমার পিছনে লাগে, একসময় ভালো ব্যবহার করে না, আমি আর তোমাদের ওই বাড়িতে ফিরবোই না। এইদিকে সবাই তখন শ্বশুরবাড়ির নিন্দে শুনে বলে এরকম করতে নেই, শ্বশুরবাড়িটাই তখন তোমার আপন বাড়ি, শ্বশুরবাড়ির নিন্দিকে আর বাপের বাড়িতে করে। এরকম করে যখন ফুতুলকে বোঝাতে থাকে তখন ফুতুল বলে জানো না তো, ও আমাকে সবসময় খটখট করে কথা শোনায়, সবসময় বদমাইশি করে, এরকম করে ফুতুল বলতে থাকে। তাও ফুতুলকে সবাই বারণ করে। তারপর তার বোন তাকে বলে ও মা ফুতুল দিকে সিঁদুর করে কি সুন্দর লাগছে, দেখো কারোর নজর না লাগে। এইরকম করেই দিদি আর বোনের মধ্যে আদিক খেলা চলতে থাকে। তারপরে শুরু হয় জোর খোলা। জোর খোলার পর্বটা শেষ হতেই উঠে আসে ফিপাশার প্রসঙ্গ, বলে ফিপাশা তুই এই বাড়িতে পার্মানেন্ট আছিস, তোর বন্ধুরা কোথায় রে? এবার ফিপাশা বলে দেখো আমি তো তোমাদের বাড়িতেই পার্মানেন্ট আছি। হাবাগোবা হলেও সে টনটনে জ্ঞান নিয়ে জিজ্ঞাসা করে ও তোর কি তার মানে আমার ভাইয়ের সাথে কিছু হয়েছে? এইবার যখন বলে যে হ্যাঁ সব সম্পর্কই কাটান ছেড়ান হয়ে গেছে, তখনই বলে তার মানে বুঝতে পেরেছি আমার বইয়ের মতনই তোরও কপালটা পোড়া, কি আর করবি বল, আমরা তো সবাই তোর সাথে আছি, ইত্যাদি ইত্যাদি বলে নিজের ইত্যাদি ইত্যাদি কথা আরও বলতে থাকে। আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি।